দেখুন, ভারতবর্ষে যে দুটো প্রাচীন মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত, আর সারা পৃথিবীতে আছে টোটাল চারটে, রামায়ণ, মহাভারত আর ইলিয়াড ওডিসি। দুটি ভারতের আর ইলিয়াড ওডিসি এই দুটি গ্রীসের। তো এই চারটে মহাকাব্যই অত্যন্ত প্রাচীন মহাকাব্য। তো এই মহাকাব্যগুলোকে আজকের দিনে যেভাবে আমরা আজও পড়ি বা এটার সঙ্গে যুক্ত থাকি এবং পড়ানো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও সাহিত্যের আকারে, কোথাও ধর্মের আকারে, তো তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যদি আজকের দিনে রামায়ণ মহাভারতকে একটু ভিন্ন মাত্রায় না বিচার করতে পারি, সেটা আমাদের ব্যর্থতা। কারণ রামায়ণ এবং মহাভারত কেবলমাত্র কিন্তু মহাকাব্য বা সাহিত্য বা ধর্মীয় গ্রন্থ নয়। এখন এটা কে কীভাবে দেখবে তার উপর নির্ভর করে। আমরা যখন ছোটোবেলায় রামায়ণ দেখেছিলাম, সেই সময় আমরা তীর আর ধনুক বানিয়ে খেলা করতাম, ওটা একটা পার্সপেক্টিভ। আবার এই রামায়ণ মহাভারত বা এর সঙ্গে আরও সংযুক্ত আরও কিছু গ্রন্থ আছে, যেমন বেদ, উপনিষদ, গীতা, এগুলোর মধ্যে আনছি না। তো অনেকের কাছে এগুলো একদমই বোগাস বলে মনে হতে পারে, কিন্তু যে বিষয়টা, যে সাহিত্য গুণটা জন্যে রামায়ণ এবং মহাভারতকে ওই ইলিয়াড আর ওডিসির মতোই সমানভাবে সারা পৃথিবীব্যাপী এতগুলো বইয়ের মধ্যে মহাকাব্য আখ্যা দেওয়া হয়েছে, তো সেই বইগুলোকে আমরা যদি একটু ভিন্ন মাত্রায় দেখতে পারি, তাহলে হয়তো অনেক কিছু বেশি জানতে পারবো এবং অনেক কিছু বেশি, এবং এর থেকে আমরা অনেক বেশি উপকারও পেতে পারি। এখন ভিন্ন মাত্রায় দেখা বলতে কীরকম, এখন রবীন্দ্রনাথের ক্ষেত্রে তিনি মহাভারতকে কেন্দ্র করে লিখেছিলেন কর্ণকুন্তী সংবাদ। আবার ওদিকে রামায়ণকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন বাল্মীকি প্রতিভা। এখন রবীন্দ্রনাথের দেখার দৃষ্টিভঙ্গি, তার কোনো কিছু বোঝার যে শক্তি এবং সেটা বুঝে আত্মস্থ করে সেটাকে অন্যের সামনে প্রেজেন্টেশন করা, বা সেটাকে একটা সম্পূর্ণ অন্যভাবে একটা নিজস্ব সাহিত্যের মধ্যে দিয়ে সেটাকে একদম আলাদা রূপ দেওয়া, এটা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু আমরা যদি একটু খুঁটিয়ে ছোট ছোট বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু খুব সহজেই বুঝতে পারবো যে এর মধ্যে কত দুরূহ, কঠিন এবং জটিল তত্ত্ব এবং তথ্য পরিবেশন করা হয়েছে। মহাভারতের কথা বললে আমাদের মনে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ মানেই রথী মহারথী, চারিদিকে বিভিন্ন বীর সেনাপতি, শ্রীকৃষ্ণ, অর্জুন, পঞ্চপাণ্ডব, তারপর ওদিকে কৌরব পক্ষ, মহারথী কর্ণ, নানান রকম বীরত্ব, বীরগাথা, তাটা প্রকৃত যুদ্ধক্ষেত্র বলতে যা বোঝায়। এবং যুদ্ধ পরবর্তীকালে সেখানে তীব্র ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে লোকে বলে যে আজও কুরুক্ষেত্রের মাটি লাল মানুষের রক্তে। তো এটা একটা পরিমণ্ডল, এটা যুদ্ধের আপাত চিত্র যেটা দেখা যায়, কিন্তু এর বাইরেও আরও একটা যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানে হয়েছিল। সেই যুদ্ধটা কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ ওই বিশ্ব যেমন সরসজ্জায় শুয়েছিল, অভিমন্যু বধ হয়েছিল, শত শত মানুষ বা সেনারা মারা গেছিলেন, কর্ণের রথের চাকা ডুবে গেছিল এবং সেই অবস্থায় তাকে মারা হয়েছিল বা তিনি মারা গেছিলেন, এর চাইতেও বড় একটা যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানের মধ্যেই হয়ে গেছিল। সেই যুদ্ধটা আমরা পড়েছি, শুনেছি, বুঝেছি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মস্তিষ্কের বাইরে হয়তো থেকে গিয়েছে। সবার নয়, আমার তো থেকে গিয়েছে। আমি প্রথমটায় বুঝতেই পারিনি যে কুরুক্ষেত্রের ময়দানে সবচেয়ে বড় যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা হয়েছিল মস্তিষ্কে। কার মস্তিষ্কে?
অর্জুনের মস্তিষ্কে। কোন যুদ্ধ? মানসিক যুদ্ধ। যে মানসিক যুদ্ধ যেখানে অর্জুনের মনে একটার পর একটা অত্যন্ত জটিল, গভীর এবং বিভিন্ন ধরনের আঙ্গিকে একটার পর একটা প্রশ্ন আসছে যে তার এই যুদ্ধে যাওয়া উচিত কি নয়, এই যুদ্ধের কার্যকারণ কী, এই যুদ্ধের প্রয়োজনীয়তা কী এবং এই যুদ্ধের আলটিমেট রেজাল্ট কী। এইগুলো যদি না জানা যায় তো একটা মানুষ কেনই বা যুদ্ধে যাবে? অর্থাৎ একটা কাজ আমরা যখন করি তার যদি প্রপার ক্লারিফিকেশান না থাকে আমাদের কাছে তো আমরা কেনই বা করব। তো অর্জুনও তো সেই মানবিক সত্তার অধিকারী ছিল। অতএব যার মধ্যে চিন্তা আছে, যার মধ্যে সংবেদনশীলতা আছে, যিনি ভাবতে পারেন, যিনি নির্ণয় করতে পারেন, হিসাব করতে পারেন, তো খুব স্বাভাবিকভাবে তিনি প্রশ্ন করবেন। তার মনে প্রশ্ন আসবে, এটা কি এবং কেন, এর ফল কি, এর কারণ কি। তো এটার থেকে যদি ওটা হয়, ওটার থেকে কেন সেটা হবে না, সেটা হলে কেন ওটা হবে না, ওটা হলে কেন এটা হবে না, এই প্রশ্ন তো থাকবেই। আজকের দিনে আমরা এটা বলি কনফিউশন ক্লিয়ার বা কনফিউশন ক্লিয়ারেন্স। মস্তিষ্কে অনেক রকম চিন্তা আসে, প্রশ্ন আসে। অর্জুনের ক্ষেত্রে এটা এসেছিল, মস্তিষ্কে বহু ধরনের প্রশ্ন এসেছিল। তিনি জানতে চাইছিলেন যে এই যুদ্ধের পরিণাম কী, এই যুদ্ধের কারণ কী, বা এর প্রাসঙ্গিকতাটাই বা কী। এই প্রশ্নের উত্তরগুলো পেয়েছিলেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। প্রশ্নগুলোর উত্তর যখন তিনি পেলেন এবং সর্বোপরি যখন তিনি নিজে অনুভব করলেন, তারপরেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হয়েছিল। তা এই যুদ্ধটা আমরা গীতায় পড়েছি, গীতায় দেখেছি যে অর্জুন প্রশ্ন করছেন আর ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, বা এটাকেই আমরা গীতা বলি। তো এই যে অংশটা যেটা আমরা দেখলাম বা শুনলাম বা যেটা গীতা আকারে পরিচিত হলো, সেটাই কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ মহাভারতের। সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, নিজের বিবেকের সাথে নিজের দ্বন্দ্ব। একদিকে মন, একদিকে মস্তিষ্ক। মন একদিকে যেতে চাইছে, মস্তিষ্ক আর এক জিনিস চাইছে। এই অন্তর্দ্বন্দ্ব, এই যে মানসিক দ্বিধা, মানসিক সংশয়, এই যুদ্ধটা অর্জুন জিততে পেরেছিল শ্রীকৃষ্ণের সাহায্যে। ওই যুদ্ধটা অর্জুন যদি না জিততে পারত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ তো দূরের কথা, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুই করতে পারতেন না। তা আসল বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা বাইরে বিভিন্ন সমস্যার সঙ্গে লড়ি। আমাদের জীবনযাত্রা যত উন্নত হচ্ছে বা আরও হবে, আমাদের সমস্যাও ততটাই বাড়বে। কিন্তু এখন এই সমস্যার সঙ্গে যদি সংগ্রাম করতে হয় বা টিকে থাকতে হয়, তাহলে সবার আগে নিজেকে অর্জুনের মতো তৈরি করতে হবে। অর্থাৎ আমি এই লক্ষ্যভেদের কথা বলছি না, নিজের মনে প্রশ্ন আসবে, অন্তর্দ্বন্দ্ব আসবে, মানসিক অস্থিরতা আসবে। সেই অস্থিরতা, সেই দ্বিধা, সংশয়, এগুলো কাটাতে হবে। একবার যদি এই দ্বিধা, সংশয় বা অন্তর্দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ইংলিশে যেটাকে বলা হয়, বিভিন্ন মানসিক স্তর আছে, সেই স্তরগুলো আমরা যদি কাটাতে পারি, তখন আমরা দেখব যে ওই ব্যাপারটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই। কৌরবদের অনেক কিছু ছিল, কি ছিল না, সব ছিল। তুলনায় পাণ্ডবদের অনেক কিছুই ছিল না, কিন্তু পাণ্ডবদের যেটা ছিল সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছিল। শুধু সেটাই নয়, কারণ আশীর্বাদ তো তিনি কৌরবদেরও দিতে চেয়েছিলেন। পাণ্ডবদের যেটা ছিল সেটা হচ্ছে নিজের বিবেক, নিজের মানসিক চিন্তা, নিজেদের ধৈর্য, নিজেদের ক্ষমতা,
নিজেদের নির্ণয় করার ক্ষমতা, এইগুলো ছিল বলেই কিন্তু পাণ্ডব পক্ষ শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। আর শ্রীকৃষ্ণের সঙ্গে আরও অনেক কিছু পেয়েছিলেন যেগুলো তাদের জয়লাভে সাহায্য করেছিল। তা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অনুভূতি, সেই বিচার শক্তি, সেই চিন্তাধারা যদি আমরা তৈরি না করতে পারি, যদি নিজেদের মধ্যে মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি না হয়, যদি আমরা মানসিক অস্থিরতায় না ভুগি, তাহলে বুঝতে হবে আমরা একটা অসুস্থ জীবনযাপন করছি। কারণ এই মানসিক অস্থিরতা, এই দ্বিধা সংশয় আসা বাধ্যতামূলক। যখন আসবে তখন বুঝতে হবে আমরা সঠিক পথে এগোচ্ছি, আর সেটাকে ক্লিয়ার করতে হবে। এইটা হচ্ছে মহাভারতের একটা অন্যতম শিক্ষা, যেটা আমার মনে হয়েছে যে কেবলমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধটাই যুদ্ধ না, অনেক যুদ্ধ হয়েছে। সবচেয়ে বড় যুদ্ধ তো চলে মানুষের মস্তিষ্কে, নিজের সঙ্গে নিজের। তো সেই জায়গাটায় আগে ঠিক করা দরকার, আর তার জন্যে নিজেকে আগে জানার দরকার, নিজেকে চেনার দরকার, নিজের ক্ষমতা সম্বন্ধে অনেক বেশি সচেতন হওয়ার দরকার, এবং নিজের অধিকার সম্বন্ধেও অনেক বেশি সচেতন হওয়ার দরকার। কারণ যে ব্যক্তির অধিকার বোধ নেই, যে ব্যক্তির নিজস্ব ক্ষমতার জ্ঞান নেই, খুব স্বাভাবিকভাবে সেই ব্যক্তি কোনোদিন আত্মবিশ্বাসী হতে পারে না। আর যে ব্যক্তির আত্মবিশ্বাস নেই, বকলমে সে আত্মহত্যা করে বসে আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে রামায়ণ মহাভারতের মতো বইগুলোর থেকে আমরা কত কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার আছে। হতে পারে আপনার কাছে যেটা অপ্রাসঙ্গিক, অন্যের কাছে সেটা অনেক মূল্যবান, আবার আপনার কাছে যেটা অতি মূল্যবান সেটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক। এখন এটা নিয়েও কোনো অন্তর্দ্বন্দ্বে ভোগার কোনো কারণ নেই। কারণ কি? কারণ প্রথমেই বলে রেখে দিয়েছি যে আমরা রামায়ণ মহাভারত পড়ি রামায়ণ মহাভারত পড়ার জন্যে। কেউ সাহিত্যের কথা ভেবে পড়ি, কেউ ধর্মীয় আকারে পড়ি। কিন্তু রবীন্দ্রনাথ যখন পড়েছিলেন তার থেকে তৈরি হলো কি বাল্মীকি প্রতিভা, ওদিকে কর্ণকুন্তী সংবাদ। আরও একজন পড়ে লিখেছিলেন, আমি এ বিষয়টা এখন যাচ্ছি না। তো এইটা হচ্ছে বিষয়, সবার দেখার দৃষ্টিভঙ্গি, সবার চিন্তা শক্তি তো এক হবে না। যাকে যার মতো করে ভাবতে হবে, যাকে যার মতো করে এগোতে হবে, এবং যাকে যার মতো করে বিচার করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন।